আসসালামু আলাইকুম। তো এর আগে একটা ভিডিও করছিলাম, ওয়ার্ক পারমিটে আসছেন যারা অথবা আসবেন যারা তারা কিভাবে পরবর্তীতে স্টুডেন্ট হইতে পারেন, ওইটা নিয়ে। তো এখন যেহেতু বসছি ভাবলাম যে আরও ২-১ টা ভিডিও করে ফেলি, কয়েকটা অ্যান্সার দিয়ে ফেলি আপনাদের। এখানে এক ভাই কমেন্ট করছিল যে, "ভাইয়া আপনি আমাকে বলছেন সোর্স অফ ইনকাম আস্ক করলে বলতে আম্মু বিজনেস করে অথবা বাবা বিজনেস করে। এখন ডকুমেন্ট দেখতে চাইলে কি করব? এই সিচুয়েশন হ্যান্ডেলের করার জন্য কি করা লাগবে ভাইয়া?" তো আরেকজন কিন্তু অলরেডি অ্যান্সার করে দিয়েছেন, "মিয়া ট্রেড লাইসেন্স বানান। ঢাকায় না পারলে গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে বানান।" একদম সিম্পল। এক্সাক্টলি, আসলেই সিম্পল। আরেকজন হচ্ছে নিচে লিখছে যে, "ভাই মাদ্রাসা বিভাগ থেকে ভিসা হয়?" অবশ্যই। গত বছর হইছে কিন্তু এই বছর শিওর দিয়ে বলা যায় না। গত বছরগুলোতে একদম যখন ১ম দিকে এসএসসি, এইচএসসি মানে ২ টাই মাদ্রাসা লেভেলের ছিল, তাদের ভিসা হইছে। গত বছর একজনের এসএসসি মাদ্রাসা ছিল, এইচএসসি কলেজ ছিল। ভিসা হইছে অলরেডি, এখানে আসছে, এখানে আইসা গেম মাইরা এখন মানে গেম মারছে, মাইরা এখন ফ্রান্সে চলে গেছে ১ দিন আগে। তো আসা কিন্তু পসিবল। হুম? এই বছরেরটা এখন যদি কেউ না আসে আমরা কিন্তু বলতে পারতেছি না। এই বছর যেহেতু টুকটাক একটু রুল চেঞ্জ হইতেছে শুনতেছি। তারপর হচ্ছে সেনজেন হইছে। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে বলা যাইতেছে না যে আসলে পসিবল কি পসিবল না। তো আমি বলব যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন। ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে অফার লেটার পাওয়ার পসিবিলিটিটা খুবই ভালো থাকে। এখন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে? রোমানিয়ান, আমেরিকান ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। ওই ভাই যে ইউনিভার্সিটিতে আসছিলেন, স্পিরো হারেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। তারপরে আর কোন ইউনিভার্সিটিতে আসে? ইউনিভার্সিটি অফ আরাদ, ওইটাতে গত বছর এক ভাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, উনি এইচএসসি লেভেলও মনে হয় মাদ্রাসাতে ছিল। উনি অফার লেটার পাইছে কিন্তু পরে উনি আর ইন্ডিয়ান ভিসা ম্যানেজ করতে পারছে না। কিন্তু সেই সেই ভাই এখন আবার ফাইল নিতেছে। মানে এতটার বোকার বোকা, বা ওই বাইরে আমরা বলতে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কতজনকে জিজ্ঞাসা করতে হবে। আমরা কি জিনিস তারা বুঝাইতে মানে আমরা বিরক্ত সবাই। তো সেই লোকে, যে লোকে নিজেই কিছু বুঝে না, নিজেই কথা বলতে পারে না ভালো করে, সে এখন ফাইল নিতেছে। রোমানিয়ার অবস্থাটা কতটা খারাপ। যাই হোক। তো এই বছর আপনারা অ্যাপ্লিকেশন করেন মাদ্রাসা বিভাগ থেকে। ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে অবশ্যই অফার লেটার পাবেন। আমরা আশা করি। আর অফার লেটার পাবেন মানে আপনি ভিসার জন্য দাঁড়াবেন। ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিবেন না। প্রিপারেশন নিয়ে আমি নেক্সট ভিডিও দিব, অলরেডি একটা দিয়ে রাখছি। তখন আপনারা ওইভাবে প্রিপারেশন নিবেন, আশা করি ভিসা হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, মেইন টপিকে আসি। এখন জিজ্ঞাসা করলো যে তোমার স্পন্সর কে? স্পন্সর বলতে তোমার টাকাটা দিছে কে? আমরা তো নিজের অ্যাকাউন্টে দেখাই দিছি টাকাটা। ইনকামের সোর্স কি, বা তোমার টাকাটার সোর্স কি? কোত্থেকে আসছে তোমার টাকাটা? কে দিছে? হয়তো আপনি বলতে পারেন আপনার বাবা দিছে, না হয়তো আপনি বলতে পারেন আপনার মায়ে দিছে। যে যাকেই বলেন, জাস্ট বাবার জায়গায় মা, মায়ের জায়গায় বাবা। এইটুকুই চেঞ্জ হবে, বাকি সবকিছু সেম। যেমন উনি বলছে ওনার আম্মু, ধরেন বলল যে উনি বলল ওনার আম্মু বিজনেস করে। তো ভিসা অফিসার মনে করেন জিজ্ঞাসা করলো যে তোমার আম্মু কি বিজনেস করে? এখন আপনি কি বলবেন? আপনি একটা বিজনেস সম্পর্কে সবকিছু জেনে মাথায় রাখবেন। হ্যাঁ, ওই জিনিসগুলো বলতে থাকবেন টপ টপ করে। ফর এক্সাম্পল, ধরেন ওনাকে জিজ্ঞাসা করছে আপনার স্পন্সরকে, বলছে যে আমার আম্মু আমার স্পন্সর। উনি আমাকে অ্যাকাউন্টে, উনি আমাকে টাকাটা দিছে, ক্যাশ টাকা দিছে, আমি অ্যাকাউন্টে ডিপোজিট করছি, অথবা উনার অ্যাকাউন্ট থেকে আমাকে ট্রান্সফার করে দিছে। স্পন্সরের অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে আনার এটা কোনো ম্যান্ডেটরি না। আপনার মনে চাইলে আপনি করতে পারেন, না চাইলে নাই। এখন আমাকে জিজ্ঞাসা করলে কি করবেন? ভাই ক্যাশ ডিপোজিট করেন, এত পেশালের দরকার নাই। আমি নিজেও ক্যাশ ডিপোজিট করছি, এবং আমাদের সময় মোস্ট অফ দ্য মানুষই ডিপোজিট করছে, কেউ ট্রান্সফার করেই নেই। আমি শুনিনি কেউ করতে, কেউ তো করে থাকতে পারে। তো ধরেন এখন বলল যে তোমার স্পন্সরকে বললেন আপনার আম্মু, তো উনি কি করে? উনি বিজনেস করে, অথবা যদি সত্যি আপনার আম্মু যদি জব করে থাকে, আপনি বললেন যে জব করে। তো জব করে থাকলে জব রিলেটেড ডকুমেন্ট, উনি যে জব করে ওনার আইডি কার্ড থাকতে পারে, ওইটার কপি নিয়ে নিতে পারেন। ওনার ভিজিটিং কার্ড থাকলে ওইটা নিয়ে নিতে পারেন, অথবা না থাকলে একটা ভিজিটিং কার্ড বানায়ও নিতে পারেন। ভিজিটিং কার্ড বানানো কোনো ব্যাপার না, একটা কার্ড বানিয়ে নিলেই চলবো, যে এটা ভিজিটিং কার্ড। তারপর হচ্ছে ওনার আর কি, ওনার যে ইনকামের ক্ষেত্রে, ওনার ডকুমেন্টের ক্ষেত্রে যদি জব করে ওনার একটা স্যালারি শিট দেখায় নিয়ে যেতে পারেন। স্যালারি শিট বলতে উনি ওনার যে অ্যাকাউন্টে স্যালারি পাইতেছে, হ্যাঁ, ওই অ্যাকাউন্টে যে প্রতি মাসে ওই ইয়া থেকে টাকা ঢুকতেছে, স্টেটমেন্ট নিতে পারেন ওনার অ্যাকাউন্টের। তাইলে উনার অ্যাকাউন্টে দেখা যাবে যে প্রতি মাসে উনার অ্যাকাউন্টে
স্যালারি ঢুকতেছে, ওনার একটা স্টেটমেন্ট নিয়ে রাখতে পারেন। এখন আমাদের দেশে ওই কি 20-30,000 40,000 টাকা এই রেঞ্জেরই মানুষ মোটামুটি স্যালারি পায়। 50-60-1 লাখ টাকা খুব কম মানুষই পায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওই রকম কোনো ডকুমেন্ট দেখানো উচিত যে মান্থলি 20,000-30,000 টাকা ঢুকতেছে অ্যাকাউন্টে। 30,000 টাকা মানে হচ্ছে এখানে 1,000 লেই। 1,000 লেই যদি কারোর ইনকাম হয়, রোমানিয়াতে আমার থাকা খাওয়ার খরচে ভাই 1,000 লেই লাগে। তো এটা দিয়ে তো উনি নিজে কি সার্ভাইভ করবো আর আপনারা কি সার্ভাইভ করবো? আপনাকে কি হেল্প করবে? সুতরাং এরকম কোনো ডকুমেন্ট দেখানো উচিত না। আপনি নিজেই বিপদে পড়বেন যদি না উনি ভালো স্যালারি পায় জব করে থাকলে। যদি বিজনেস করে সেক্ষেত্রে আম আপনি ওই যে ভাই যেটা বলল ট্রেড লাইসেন্স বানানো খুবই ইজি। ঢাকা থেকে বা আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে বানাইতে পারবেন। পৌরসভাতে থাকলে পৌরসভাতে বানাইতে পারেন। ইউনিয়ন পরিষদ থাকলে আরও ইজি। সিটি কর্পোরেশনে থাকলেও মোটামুটি ইজি। এগুলো আসলে কোনো ব্যাপার না ভাই। এখন সব জায়গায় বাংলাদেশে সবাই ঘুষ খুঁজে। হ্যাঁ? তাদেরকে একটু ঘুষ দেয়াই লাগলো আরকি। দিয়েই বানিয়ে নিয়ে আসলেন। ওরা বইসেই থাকবে যে আপনি ঘুষ দিলে কাজ করব, না দিলে করবে না। তো ঘুষ দিলে আপনার কিছু চাইবেন, এমনি করে দিবে। তো আপনি বানায় ফেলেন। আর আপনি যদি গ্রামের বাড়ি ধরেন আপনি যদি অরিজিনালি কোনো সিটিতে না থাকেন, আপনার যদি গ্রামের বাড়ি থাকে, ধরেন আপনার গ্রামের বাড়ি আছে, আপনি সিটিতে থাকেন। সেক্ষেত্রে আপনি গ্রামের বাড়িতে আরো ইজি ওখানে গিয়ে একটা বানায় নিয়ে আসবেন। তো আপনি তো ট্রেড লাইসেন্স বানায় ফেললেন। আর কি লাগবে আপনার? ট্যাক্সের ডকুমেন্ট, আ তারপর হচ্ছে কি আর কি ডকুমেন্ট আছে? মানে আর কোনো কিছু দরকার নাই ভাই। শুধুমাত্র আপনি ট্রেড লাইসেন্সটা দেখান যে এই হচ্ছে আমার দোকানের নাম বা দোকানের লাইসেন্স এই ইয়াতে আমি আমার ভাই বা আমার বাবা বা আমার মা বিজনেস করেন। এই হচ্ছে বিজনেসের প্রুফ হচ্ছে উনার ট্রেড লাইসেন্সের আর ট্রেড লাইসেন্সটাই ধরেন আপনি নিয়ে গেলেন। অরিজিনালটাই আপনি নিয়ে গেলেন। হ্যাঁ, অরিজিনালটাই তো নেয়া লাগবে। কারণ অরিজিনালটা ছাড়া ওদেরকে কিভাবে দেখাবেন? যে ২ টা তো আপনার অরিজিনাল আপনি বিজনেস করতেছেন না। আপনি তো বানাইছেন এই পারপাসে আপনি নিয়ে গেলেন। তো এটার আসলে সোর্স কি জিজ্ঞাসা করলে ট্রেড লাইসেন্স বিজনেস দেখায় ট্রেড লাইসেন্স দেখায় দিলেন। আর যদি ভালো স্যালারি পায়া থাকে তাইলে হচ্ছে যেমন ৬০-৭০ হাজার টাকা যদি স্যালারি পায়া থাকে তখন হচ্ছে ওইগুলো দেখান। কারণ হচ্ছে এখানকার চলতে ফিরতে মাসে ১,০০০ লাগে ভাই। আপনি যদি ওইগুলো দেখান তাইলে ওইগুলো আসলে আপনার নেগেটিভ ইফেক্ট ফেলবে যে উনি যদি ১,০০০ ইকুইভ্যালেন্ট স্যালারি পায়, উনি আপনাকে কত দিবে? কারণ আপনার মান্থলি চলাফেরায় তো ১,০০০ লাগবে। উনি আপনাকে যদি ১,০০০ দিয়ে দেয়, উনি কিভাবে চলাফেরা করবে? এটা আসলে একটা বোঝার বিষয়, আপনার ভাবার বিষয়। তো বিজনেসটাই একমাত্র ওয়ে আমি যেটা বলব যে ওইটাই দেখান। এখন বলতে পারে কি বিজনেস করে? ওই যে বললাম একটা প্রিপেয়ার থাকা লাগবে। যেমন আপনি বললেন, কেউ বলতে পারেন মোবাইল, কেউ বলতে পারে মোবাইলের শোরুম আছে, কেউ বলতে পারেন গ্রোসারির শোরুম আছে, কেউ বলতে পারেন ফার্মাসি আছে, কেউ বলতে পারেন টাইলসের শপ আছে, কেউ বলতে পারেন আপনাদের বাটা বা ওইরকম বড়, বড় ব্র্যান্ডের শোরুম আছে। ওই ক্ষেত্রে আবার ডকুমেন্টটা ওইভাবে গুছিয়ে নিতে হবে। তো এত ভাই এত বড় কিছুতে যাওয়ার দরকার নাই। আপনার এইভাবে দেখেন বা সুপার স্টোর বা ছোটখাটো স্টোর ওই টাইপের কিছু দেখতে পারেন। এখন যেই বিজনেস নিয়ে আপনি দেখাবেন, ওই বিজনেস নিয়ে আপনার অবশ্যই ধারণা রাখা লাগবে। আপনি মনে করেন যে বিজনেসে দেখাইবেন অথবা আপনি এগ্রিকালচার দেখাইতে পারেন, ফার্মিং বলতে পারেন। তখন আপনার যেই জিনিস নিয়ে আপনি লাইসেন্স বানাবেন, ওই জিনিস নিয়ে আপনার মাথায় ধারণা রাখতে হবে এটা অবশ্যই। কারণ যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু আপনার টুকটাক এই বিষয়ে বিজনেস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে, "কি বিজনেস করে?" ঠিক আছে? হচ্ছে ওনার একটা মোবাইলের শোরুম আছে। "কোন কোম্পানি?" তখন আপনি হুট করে আটকে যাবেন, "ভাই এখন আমি কি বলব?" ২ সেকেন্ড পজ নিলেন। নিয়ে তারপর উত্তর দিলেন। সেকেন্ড কিন্তু ২ সেকেন্ড, সময় কিন্তু কম। কিন্তু এই যে আপনি যে হুট করে থাইমা গেলেন, এই জিনিসটা দেখে বুঝে ফেলবো আপনি মিথ্যা কথা বলতেছেন। সো আপনাকে আগে থেকে প্রিপেয়ার থাকা লাগবে যে কি বিজনেস? ফোনের একটা শোরুম আছে। কোন কোম্পানির? Redmi, Oppo, Honor এগুলো বলতে পারেন। ঠিক আছে, তাইলে তুমি কি কোনো সময় দোকানে গেছো? হ্যাঁ, আমি মাঝে মধ্যে দোকানে যাই। ওখানে বসি। কোন ফোনগুলো বেশি সেল হয়? ওই জিনিসগুলো বেশি সেল হয়। কেমন টাইপের কাস্টমার বেশি? তোমার একটু এক্সপেরিয়েন্স বলো। আপনি দোকানে গিয়ে একদিন বইসা থেকে একটু দেখলেন আপনার ফ্রেন্ড বা পরিচিত কেউ যদি থাকে অথবা আপনি বাহিরে একটু নিজে একটু ঘাটাঘাটি করে দেখলেন। এত ডিটেইলস কোয়েশ্চেন করবে না কিন্তু আপনার প্রিপারেশনটা একটু ডিটেইলস রাখতে হইব। কারণ আপনাকে কখন কোন কোয়েশ্চেনটা করে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। এবং ভিসা অফিসার নিজেও জানে না। পেপার দেখবো, আপনার কথা শুনবো, আপনার এক্সপ্রেশন দেখে আপনার উত্তর শোনার পরে উনি ডিসিশন নিবে যে আপনার কি কোয়েশ্চেন করা যায়। কারণ আপনার সন্দেহ হইলেই উনার মাথায় যে কোয়েশ্চেন আসবে ইনস্ট্যান্ট উনি ওগুলো করতে থাকবে। এগুলা ভাই স্ক্রিপ্টেড না। আমি বলে দিলেই যে হইব এরকম না। আপনার ওভারঅল ধারণা রাখতে হবে বিষয়টা নিয়ে। আপনি ফার্মাসি নিয়ে
যদি অ্যান্সার দেন আপনি বলতেইব যে টুকটাক যে দোকানটা এরকম, ওই জায়গায় অবস্থিত, দোকানটা হচ্ছে আমাদের টাউনে অবস্থিত, দোকানটা হচ্ছে এরকম, ডেকোরেশন এরকম, কতজন লোক কাজ করে, হ্যাঁ? এইগুলা নিয়ে আপনার ধারণা রাখতে হইব। তারপর হচ্ছে এভারেজ সেলিং কত, ইয়ারলি যিনি স্পন্সর বা ধরেন আপনি মায়ের কথা বলেন অথবা বাবার কথা বললেন। মায়ের কথা বলতে আবার হেসিটেট ফিল করেন না। কারণ হচ্ছে এখানকার ইউরোপে আপনারা জানেন, সবাই জানেন এগুলা, সবাই এখানে সেম, সবাই যার, যার কাজ করতেছে। ধরেন আপনাদের এখানে এমপ্লয়ি কতজন জিজ্ঞাসা করলো, আপনাদের দোকানটা কত বড় জিজ্ঞাসা করলো। এগুলো নিয়ে আপনি প্রিপেয়ার থাকবেন। যেকোনো একটা দোকান আপনি সেট করে রাখবেন, যে দোকানটা আপনার পছন্দ ওই দোকানটার সবকিছু বলে দিবেন, ওইটাই। তো তারপর হচ্ছে আপনার কর্মীর কয়জন আছে, আপনাদের ইয়ারলি ইনকাম কত, এটা জিজ্ঞাসা করতে পারে। মান্থলি কত ইনকাম করতে পারে, এগুলো ক্যালকুলেশন করে রাখবেন। মান্থলি কত হইলে 12 মাসে এত টাকা হয়, ওইগুলা বলে রাখবেন। হ্যাঁ? এইগুলা যখন ইয়ারলি জিজ্ঞাসা করছেন, মান্থলি জিজ্ঞাসা করছেন, আপনি ক্যালকুলেশন করতেছেন, তখন কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। এখন ভাই কত ইনকাম এটা আমি বলবো? আপনি বলতে পারেন আপনার তো ইয়ারলি আ ৫০,০০০ ইউরো, ৬০,০০০ ইউরোর কম বলা উচিত না। আরো বেশি বলতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার নিজের মতো করে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। আমি ভাই সব ক্যালকুলেশন করে দিতে পারব না যে আমি এত বলব, এত বলব। ওই দোকানটা নিয়ে বলব, কোনটা বললে ভালো হয়। ভাই এত কিছু আমি বইলা দিতে পারব না। আমি নিজের ক্ষেত্রে আমি যেভাবে প্ল্যান করে রাখছিলাম সবকিছু, আমি নিজেকে ক্যালকুলেশন করছি। আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আমি জাস্ট সবকিছু আমি ভাইঙ্গা চুইরা বইলা দিতেছি। জাস্ট আপনার জন্য জাস্ট ক্যালকুলেশনটা আমি বাকি রাখলাম যে আপনি ১২ মাসে কত বলবেন, ১ মাসে কত বলবেন। কয়জন এমপ্লয়ি কাজ করে এটা আপনি বলবেন। আপনি যেকোনো একটা ভালো একটা দোকান, ওইটার এক্সাম্পল মনে রাখেন, ওইটার সবকিছু বলে দিবেন। তাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপর আরেকটা কমেন্ট ছিল, ওইটাতে কি জানি ভাই জিজ্ঞাসা করছিল। আ আমি একটু দেখে নিই। আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম ফোনে। উম একটু দেখে নিই। ফাইন্যান্সিয়াল ট্যাক্স, তারপর হচ্ছে ই-রিটার্ন সার্টিফিকেট কিভাবে ম্যানেজ করব প্লিজ বলবেন। আজের এসব ডকুমেন্ট লাগে না ভাই। ট্যাক্স, ই-রিটার্ন এগুলার কোনো দরকার নাই। এগুলা যখন আপনি দিতে যাবেন তখন আপনি মাইনকাসি পেয়ে পড়বেন। আপনি যখন ট্যাক্সের ডকুমেন্ট দিতে যাবেন, আপনি যে বললেন যে ইয়ারলি ৳১,০০,০০০ ইনকাম করেন। ৳১,০০,০০০ ট্যাক্স কত টাকা আসে আপনাকে জিজ্ঞাসা করলে, আপনি কত টাকা ট্যাক্স দিছেন? আপনার যদি পেঁচানো শুরু করে এমন মাইনকা চিপায় ফালাইবো, তখন বুঝবেন, তখন কান্দন ছাড়া কোনো উপায় থাকতো না। সুতরাং একটু ইজি ভাবে চিন্তা করেন, জিনিসটাকে সহজভাবে চিন্তা করেন। একটু প্রিপারেশন রাখেন, একটু ডিপ প্রিপারেশন রাখেন। আমি ভাই এটা বলব বিজনেস করে, এটা বলে ভাই ধরেন আমাদের একটা পোল্ট্রি ফার্ম আছে। ওইটুকু বইলা ছাইড়া দিলে হইতো না ভাই। এটার মধ্যে কয়টা মুরগি জায়গা নেয়? হ্যাঁ, আপনারা কতদিন লাগে মুরগিগুলা বড় করতে? ওইখানে সেম কোয়েশ্চেন, কয়জন এমপ্লয়ি আছে? তোমরা এটা কিভাবে সেল করো? ওই জিনিসটা একটু বলো তো। জিজ্ঞাসা করতেই পারে, উনার মনে হইতেই পারে। ওইরকম প্রিপারেশন একটু রাখবেন। আপনি যদি একটা জিনিস নিয়ে এভাবে আইডিয়া রাখেন, ধুপধাপ অ্যান্সার দিবেন, উনি কোয়েশ্চেন করবো, আপনি ঠাস ঠাস অ্যান্সার দিবেন, শেষ। আপনার ইন্টারভিউ তো অবশ্যই ভালো হওয়ার কথা। মিথ্যা কথাই বললেন, কিন্তু ওইটা একটু সুন্দর করে আগে থেকে সাজায় রাখলেন কি, কি বলবেন। তখন আপনি ওই অ্যান্সার গুলো দিতে আপনার ভয় লাগবে না, আপনার ভাবতে হইতো না। এমন না যে আপনি মুখস্থ করবেন বইসা, বইসা। আপনি উম এগুলো জাস্ট আপনি নিজে প্ল্যান করবেন, নিজে একটু চিন্তা করবেন। বসে একটু চিন্তা করবেন যে আপনি কি, কি বলবেন, কি, কি করা যায়। ফোনে নোট নিয়ে রাখবেন, লিখে রাখবেন আপনি কি, কি পয়েন্টগুলো বলবেন। পয়েন্টগুলো নোট নিয়ে রাখবেন, একটু লিখে রাখবেন। তাইলে হচ্ছে আপনার জন্য এটা সবচেয়ে ভালো হবে। এভাবে যদি প্রিপারেশন নেন, তাইলে আ আশা করি যে কোনো সমস্যা হবে না। আরেকটা ডকুমেন্ট লাগবে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। উনি যে আপনার অ্যাকাউন্টে আপনাকে টাকা দিল, আপনাকে যে হয়তো ট্রান্সফার করে দিতে পারে, অথবা আপনার ক্যাশ ডিপোজিট করছেন। এখন উনি যে টাকাটা দিল ওইটার প্রুফ কি? অথবা আপনি কোত্থেকে টাকাটা পাইলেন? উনি যে দিল ওইটার প্রুফ কি? ওইটা নিয়ে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, আ এটা ফাইন্যান্সিয়াল, ওটা কি বলে? ওটা জানি কি করে? আমরা যে বানাইছিলাম? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এফিডেভিট। তো ওই জিনিসটা আ কিভাবে বানাইবেন ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। ওইটা আগে আপনাদের অফার লেটার আর সব টিউশন ফিস পাঠান। ধীরে, ধীরে ওইগুলা দিব। তখন ওইটা দেখে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বানায় ফেলবেন। ফাইন্যান্সিয়াল এফিডেভিটটা খুবই সিম্পল। আমি সবকিছু লিখেই রাখছি। আপনারা জাস্ট আপনাদের নাম ইনফরমেশন বসায়া, বাবা হইলে বাবা, মা হইলে মা, ভাই হইলে ভাই, যেটা যার যেটা ওইটা বসায় দিবেন। তাইলেই হয়ে যাবে। তো এই ছিল এই ভিডিও। আশা করি স্পন্সর নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না আপনাদের। তারপরেও যদি থাকে আমি আর অ্যান্সার দিব না ভাইয়া, আই এম সরি। কমেন্ট করতে পারেন, যদি মনে হয় যে অ্যান্সার দেওয়ার মতো আমি একটা ভিডিও বানাবো।